আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় নাম্বার ভিডিও থেকে, অর্থাৎ এর আগে আরো একটা ভিডিও হয়েছে এই অধ্যায়ের। সেখানে আমরা সর্বশেষ পর্যন্ত ডেটা কমিউনিকেশন ডেটা কমিউনিকেশনের যে দক্ষতা, তার মধ্যে 4টা দক্ষতা হচ্ছে ডেটা কমিউনিকেশন স্পিড, ডেটা কমিউনিকেশন মেথড, আর একটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মোড। এই 3টা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। ডেটা কমিউনিকেশন দক্ষতার মোট 4টা বিষয়ের উপরে নির্ভর করে, যার ভিতরে প্রথম 3টা আমাদের দেখা হয়ে গেছে। আজকে হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। তো তো ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে যার মধ্য দিয়ে উৎস বা প্রেরক হতে গন্তব্য বা প্রাপক পর্যন্ত ডেটা স্থানান্তরিত হয়, তাকে বলা হয় ডেটা কমিউনিকেশন মাধ্যম। মাধ্যম ব্যতীত ডেটা আদান প্রদান সম্ভব নয়। যেমন দেখো, একটা ফোন থেকে যদি অন্য একটা ফোনে তোমার ডেটা পাঠাইতে হয়, সেখানে অবশ্যই হয়তো ফেসবুক অথবা মেসেঞ্জার অথবা ফোন এসএমএস, যেভাবেই হোক কোনো না কোনো একটা মাধ্যম ইউজ করতে হয়। কোনো মাধ্যম ব্যতীত কিন্তু কখনোই কোনো ডিভাইস থেকে অন্য কোনো ডিভাইসে তথ্য পাঠানো সম্ভব না। তারপরে আসি ডেটা কমিউনিকেশন মাধ্যম মাধ্যম নির্বাচনের লক্ষণীয় বিষয়সমূহ, অর্থাৎ ডেটা কমিউনিকেশন মাধ্যম যে আমরা নির্বাচন করব বা এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য পাঠানোর জন্য যে পদ্ধতিটা নির্বাচন করব, সেখানে কি কি বিষয় আমাদেরকে লক্ষ্য দিতে হবে। 1 নম্বরে হচ্ছে ব্যয়, অর্থাৎ কি পরিমাণে ব্যয় হবে সেই মাধ্যমে। আমাদের যতটুকু প্রয়োজন ওই কমিউনিকেশনের জন্য, তার চেয়েও বেশি ব্যয় করা যাবে না। তারপরে হচ্ছে ইনস্টলেশন পদ্ধতি, অর্থাৎ আমরা যে সিস্টেমটা বসাবো ওই সিস্টেমটা আমাদের যোগাযোগের জন্য উপযোগী কিনা বা ওই পদ্ধতিটা উপযোগী কিনা। তারপর হচ্ছে ডেটা পরিবহনের ক্ষমতা। মনে করো আমি কোথাও প্রত্যেক ঘন্টায় 300-400 জিবি ডেটা স্থানান্তর করতে চাই, কিন্তু সেখানে যদি আমি ব্লুটুথ পদ্ধতিটা ইউজ করি, তোমরা জানো ব্লুটুথের গতি খুবই কম পরিমাণ ডেটা স্থানান্তর করতে পারে, তাহলে সেটা তো আর এখানে হবে না। এই জন্য ডেটা পরিবহনের ক্ষমতা দেখতে হবে যে কতটুকু ক্ষমতা আছে তার। তারপরে অ্যাটেনিউয়েশন সম্পর্কে আমরা আসব। তারপর হচ্ছে ইএমআই প্রতিরোধ ক্ষমতা। ইএমআই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, অর্থাৎ বৈদ্যুতিক যে তড়িৎ চুম্বকীয় আকর্ষণ দ্বারা বা বিকর্ষণ দ্বারা তথ্য আদান প্রদানে ক্ষতি হবে কিনা সেটা নজরে রাখতে হবে। তো এই ডেটা কমিউনিকেশন মাধ্যমটাকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তার মাধ্যম, আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তো তার মাধ্যমের ভিতরে আমাদের প্রথম আছে টেলিফোন কেবল, যেটা আমরা পড়বো না, এখান থেকে কোশ্চেন আসবে না। সেকেন্ড হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এটা আমাদের পড়তে হবে। কোএক্সিয়াল কেবল, এটাও পড়তে হবে। ফাইবার অপটিক কেবল, অর্থাৎ আমাদের শেষ 3টা এখান থেকে পড়তে হবে। শেষ 3টা থেকে সিকিউ আসবে প্লাস এমসিকিউ আসবে। আর তারবিহীন মাধ্যমের ভিতরে আছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। এই যে মাইক্রোওয়েভ, এই মাইক্রোওয়েভের ভিতরে আবার 3টা আছে, যেমন ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ওকে, তাহলে আমরা ধাপে ধাপে প্রত্যেকটারই বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা শিখে নিব, যাতে আমাদের পরীক্ষা আসার সাথে সাথে আমরা কোশ্চেনেরটা সমাধান করতে পারি। তো ডেটা কমিউনিকেশনের প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে তার মাধ্যম, আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তার মাধ্যম হচ্ছে নির্দিষ্ট কোনো পথে বৈদ্যুতিক সংকেত পাঠানোর জন্য মাধ্যম হিসেবে কপার বা অ্যালুমিনিয়ামের তার বা কেবল ব্যবহার করে ডেটা কমিউনিকেশন করার ব্যবস্থা, তাকে বলা হয় তার মাধ্যম। অর্থাৎ কোনো বৈদ্যুতিক সংকেত, দেখো তার মাধ্যমে সবসময় কি যাবে, বৈদ্যুতিক সংকেত যাবে। বৈদ্যুতিক সংকেত পাঠানোর জন্য কপার অথবা অ্যালুমিনিয়ামের যে তার বা কেবল ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় তার মাধ্যম। তার মাধ্যমের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন তার মাধ্যমের উচ্চ গতি সম্পন্ন হয়, এটা তার বিহীন মাধ্যমের চেয়েও তার মাধ্যমের গতি বেশি হয়, খরচ কম হয়। তারপর হচ্ছে তার ও সংশ্লিষ্ট ডিভাইস সমূহ সহজলভ্য, উচ্চ ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি প্রদান করা যায়। হাব এবং সুইচ ব্যবহার করে নেটওয়ার্ক কভারেজ এরিয়া এক্সটেনশন করা যায়, অর্থাৎ বৃদ্ধি করা যায়। যেমন তোমরা দেখবা রাস্তায় যে ওয়াইফাই লাইন থাকে অথবা ডিশ লাইন থাকে, কিছু দূর পরে পরে একটা কালো ডিভাইস থাকে, এই কালো ডিভাইসটাকে বলা হয় হাব। অথবা এখানে তোমার রাউটার থাকে, রাউটার না তো সরি, এটাকে বলা হয়, আমার নামটা পরে মনে পড়লে তখন তোমাদেরকে জানিয়ে দিব। তো এইরকম বিভিন্ন ডিভাইসের সাহায্যে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করা হয় বা শক্তি বাড়ানো হয়। এটা সাধারণত 1 কিলোমিটার পরে পরে দেখা যায়। ট্রান্সমিশনে প্রাকৃতিক বাধা নেই, যেমন তার দিয়ে যদি তথ্য আদান প্রদান করে, এই তারের বাইরে তোমার ঝড় বন্যা যাই কিছু হোক না কেন, এখানে কিন্তু কোনো প্রাকৃতিক বাধার ধারা এই ডেটা ট্রান্সমিশনে সমস্যা হবে না। কপার তার, ফাইবার অপটিক কেবল এবং ইথারনেট ইত্যাদি ব্যবহার করা হয়।
কেবল মিডিয়ার মাধ্যমে কার্যকারিতা কেবল সংযোগের উপর নির্ভরশীল বিধায় এটি সংরক্ষিত, তার সংযোগ ব্যতীত এখানে নেটওয়ার্ক পাওয়া সম্ভব। অর্থাৎ এটা হচ্ছে অন্য ব্যবস্থার কথা বলা হয়েছে, যেখানে কেবল নেটওয়ার্ক সেটা আবার অন্য ব্যবস্থা। তো আমরা এই বিভিন্ন তার মাধ্যম সম্পর্কে আমরা তিনটা সম্পর্কে জানবো। একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, 2 হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর 3 হচ্ছে ফাইবার অপটিক কেবল। তো প্রথমে আসি টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল ট্রান্সমিট হয়, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবা যে টুইস্টেড পেয়ার কেবলের ভিতর দিয়ে কেমন তথ্য আদান প্রদান হয়। টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল আদান প্রদান হয়। দুইটি পরিবাহী কপার বা তামার তারকে একই অক্ষে পরস্পর সমভাবে পেঁচিয়ে, পরীক্ষায় দেখবা উদ্দীপকে দেওয়া থাকে যে তারগুলো জোড়ায় পেঁচানো থাকে। এখানে ওই কথাটাই বলা হয়েছে যে দুইটি পরিবাহী কপার বা তামার তারকে একই অক্ষে পরস্পর ভাবে সমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। এই পেঁচানো তার দুইটিকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ হিসেবে প্লাস্টিকের আবরণ থাকে। অর্থাৎ ওই যে দুইটা তার একসাথে পেঁচানো থাকে, সাধারণত এই রকমের 4টা জোড়া থাকে, এই দুইটা করে 4টা জোড়া থাকে, অর্থাৎ মোট 8টা তার থাকে। আর এই টুইস্টেড পেয়ার কেবলের ব্যান্ডউইথ হচ্ছে 1 এমবিপিএস থেকে 10 জিবিপিএস পর্যন্ত। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 1 এমবিপিএস বা প্রত্যেক সেকেন্ডে 1 মেগাবাইট থেকে 10 গিগাবাইট অর্থাৎ 10 জিবি পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে প্রত্যেক সেকেন্ডে। এখন এই টুইস্টেড পেয়ার কেবল আবার দুই ধরনের, একটা হচ্ছে ইউটিপি আর একটা হচ্ছে এসটিপি। ইউটিপি কে বলা হয় আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর এসটিপি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তোমাদেরকে যদি একটু দেখাই যে টুইস্টেড ইউটিপি আর এসটিপিটা কি। এসটিপি হচ্ছে কি শিল্ডেড, এই যে এখানে দেখো এই যে একটা জোড়া দেখো প্রত্যেকটা জোড়া আবার এই যে এখানে পেঁচানো আছে, মোড়ানো আছে। কিন্তু এখানে দেখো এটা হচ্ছে এসটিপি, আর এটা হচ্ছে ইউটিপি। ইউটিপিতে দেখো এই যে জোড়ায় পেঁচানো, এই পেঁচানো গুলার উপরে কোনো আবরণ নাই, আলাদা কোনো আবরণ নাই, যে এখানে আলাদা কোনো আবরণ নাই, যেটা এই যে এখানে আলাদা একটা আবরণ আছে। তারপরে এই সাইডটা মিলে কিন্তু আরেকটা আবরণ আছে যেটা এখানেও থাকে, এই যে এখানে বাহিরে একটা কাভার থাকে, এটাকে বলা হয় জ্যাকেট। তাহলে এটা হচ্ছে ইউটিপি আর এটা হচ্ছে এসটিপি। কারণ এই টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা অসুবিধা, কম দূরত্বে যোগাযোগের জন্য এটি সুবিধাজনক। আচ্ছা, এসটিপি এবং ইউটিপি এই দুইটার ভিতরে এসটিপি হচ্ছে অধিক ভালো, কারণ এখানে আলাদা আবরণ থাকে, প্রাকৃতিক বাধা থেকে কম বিঘ্নতা ঘটে। কম দূরত্বে যোগাযোগের জন্য এটি ব্যবহার করা হয়, সহজেই মেরামত করা যায়। এটার ভিতরে যেহেতু কপার থাকে এজন্য সহজে এটাকে জোড়া দেওয়া যায়, সহজেই স্থাপন করা যায়। এটি পুরানো ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, অন্যান্য কেবলের চেয়েও দামে একটু সস্তা। এটার কিছু অসুবিধা আছে, যেমন খুব বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি হয়, বিশেষ করে যদি ইউটিপি ইউজ করা হয়। ম্যাক্সিমাম জায়গায় যে কেবলটা ইউজ করা হয় সেটা ইউটিপি কেবল ইউজ করা হয়। এই ইউটিপি কেবল দিয়ে ডেটা ট্রান্সমিশন লস একটু বেশি হয়। সহজে নয়েজ সিগন্যাল দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ বাহিরে যদি কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থাকে তার জন্য এই ডেটা আদান প্রদানে বিঘ্নতা ঘটতে পারে। কেবলগুলো সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কেবলের ভিতরে যে কপারটা থাকে ওইটা সাধারণত একটু হার্ড আকারের থাকে, যদি খুব বেশি নাড়াচাড়া পড়ে তাহলে ওই কপারটা ভেঙে যাইতে পারে। তারপরে টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার, টেলিফোন লাইনে এটা ব্যবহার করা হয়, ডিজিটাল সিগন্যাল ও ল্যান নেটওয়ার্কে ব্যবহার করা হয়। ল্যান নেটওয়ার্ক হচ্ছে আমাদের রাউটার থেকে যদি কম্পিউটারে কানেকশন দেওয়া হয়, যেটাকে আমরা ইথারনেট বলি, ওই ইথারনেটও এটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে কোএক্সিয়াল কেবল, কমার্শিয়াল ভিডিও কম্পোজিট ডিশ বা কেবল টিভি নেটওয়ার্কে কানেকশন দেওয়ার জন্য কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। তোমাদেরকে যদি সহজে এটার পরিচয়টা বলি, তোমরা ডিশ লাইনে যেসব কেবল দেখো সবই হচ্ছে কোএক্সিয়াল কেবল। তাহলে কোএক্সিয়াল কেবলের ভিতরে দেখবে একবারে ভিতরে একটা কপারের তার থাকে, তার বাহিরে কি থাকে, একটা সাদা প্লাস্টিকের আবরণ থাকে, তার বাহিরে কি থাকে, জালিকাকারে পেঁচানো, জালের মতো পেঁচানো একটা কাভার থাকে, তার উপরে কি থাকে, একটা কালো কাভার থাকে। তাহলে এই হচ্ছে কোএক্সিয়াল কেবলের পরিচয়। ভিতরে একটা কপার থাকে, তার উপরে একটা সাদা ফোমের মতো থাকে, তার উপরে জালিকাকার পেঁচানো থাকে, তার উপরে কি থাকে, একটা কালো জ্যাকেট থাকে। তাহলে এই টুইস্টেড কোএক্সিয়াল কেবল দিয়ে সাধারণত প্রত্যেক সেকেন্ডে 200 এমবিপিএস পর্যন্ত তথ্য আদান প্রদান করা যায়। তো এই কোএক্সিয়াল কেবলের বিভিন্ন অংশের গঠন আছে পরীক্ষায়, যে কোএক্সিয়াল কেবলের গঠন আলোচনা করো।
তাহলে প্রথমে থাকে একটা কপার ওয়েল, অর্থাৎ একবারে ভিতরে কপার ওয়্যার থাকে যেটা দিয়ে মূলত তথ্য আদান প্রদান হয়। তার বাহিরে একটা ফোমের ইনসুলেশন থাকে যেটা কপার ওয়্যারকে বেঁকে যাওয়া বা কুঁচকে যাওয়া থেকে প্রতিরোধ করে। তারপরে একটা কপারের মেশ থাকে, অর্থাৎ এই যে বাহিরে এই যে জালের মতো পেঁচানো থাকে এটাকে বলা হয় কপারের মেশ। বাইরের তাপ চাপ ও ইএমআই হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থেকে কপার ওয়্যারকে রক্ষা করে যাতে নির্বিঘ্নে ডেটা আদান প্রদান করতে পারে। অর্থাৎ এর বাহির দিয়ে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থাকে ওরা যাতে ভিতরের কপারের তারটাকে বিঘ্নতা কপারের তারের ডেটা আদান প্রদানকে বিঘ্নতা ঘটাতে না পারে সেজন্য কাজ করে হচ্ছে কি এই কপারের মেশটা কাজ করে। আর বাহিরে একটা সাইড বা ইনসুলেশন থাকে যেটাকে জ্যাকেটও বলা হয়, যে কালো যে আবরণটা থাকে এটাকে, তার যাতে বাহিরের আঘাত থেকে নষ্ট না হয় সেজন্য প্লাস্টিকের জ্যাকেট ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে কোএক্সিয়াল কেবলের বিভিন্ন অংশের পরিচয়। এখন আসো কোএক্সিয়াল কেবল আবার দুই প্রকার, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। থিন নেট হচ্ছে মূলত একটু নমনীয় হয় এবং হালকা হয়, এটা 0.25 ইঞ্চির পুরুত্ব বিশিষ্ট হয় আর এর সাহায্যে এর ব্যান্ডউইথ হচ্ছে 100 এমবিপিএস, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 100 মেগাবাইট পর্যন্ত তথ্য আদান প্রদান করা যাবে। আর থিক নেট হচ্ছে এটার পুরুত্ব 0.25 ইঞ্চি পর্যন্ত হয় আর এটা হচ্ছে ভারী ও নন ফ্লেক্সিবল, অর্থাৎ এটাকে বাঁকানো যায় না। কেবলের মাধ্যমে রিপিটার ছাড়া 500 মিটার দূরত্বে তথ্য আদান প্রদান করা যায় আর এটা দিয়ে শুধু 185 কিলোমিটার দূরত্বে তথ্য আদান প্রদান করা যায়। আর এই থিকনেটের ব্যান্ডউইথ হচ্ছে 10 এমবিপিএস, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 10 মেগাবাইট পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে 10 মেগাবাইট। এখন আসা কোএক্সিয়াল কেবলের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করি। তো প্রথম হচ্ছে সুবিধা, ডেটা স্থানান্তরে গতি একটু বেশি হয়। টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষায় এই কেবলের অধিক দূরত্বে ডেটা পাঠানো যায়, অর্থাৎ আমরা এর আগে টুইস্টেড পেয়ার কেবল দেখছিলাম, টুইস্টেড পেয়ার কেবলের চেয়েও এটা দিয়ে একটু বেশি দূরত্বে তথ্য আদান প্রদান করা যায়, সাধারণত সেটা 1 কিলোমিটার। তারপর হচ্ছে ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়। অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহৃত হয়। ফাইবার অপটিক কেবলের তুলনায় দাম একটু সস্তা, অর্থাৎ ফাইবার অপটিক কেবলের দাম হচ্ছে সবচেয়ে বেশি, এটার দাম ফাইবার অপটিক কেবলের চেয়েও একটু সস্তা। আর এর কিছু অসুবিধা আছে, যেমন ডেটা ট্রান্সফার রেট নির্ভর করে তার দৈর্ঘ্যের উপরে, অর্থাৎ যদি অনেক দূরত্বের ডেটা পাঠানো হয় তখন ডেটা ট্রান্সমিশনের রেটটা কমে যায়, অর্থাৎ ডেটা ট্রান্সমিশনের হারটা কমে যায়। রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না, অর্থাৎ যদি কোথাও থেকে ডেটা অন্য কোথাও পাঠাইতে হয় 1 কিলোমিটার পরে পরে ওই যে বলছিলাম যে শক্তি বৃদ্ধি করে, তার নাম হচ্ছে রিপিটার। রিপিটার ইউজ করা হয়, রিপিটারের কাজ হচ্ছে শক্তি বৃদ্ধি করা। তাহলে একটা রিপিটার ইউজ করে সেখান থেকে আবার 1 কিলোমিটার পাঠায়, 1 কিলোমিটার দূরে আরো একটা রিপিটার ইউজ করে। নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন বেশ জটিল, টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে বেশি ব্যয়বহুল। আশা করি এটুকু বুঝতে পারছো। আর এটা ব্যবহার করা হয় কোথায়? কেবল টিভি নেটওয়ার্ক, অর্থাৎ এই যে আমরা টিভি চ্যানেলে যেসব কেবল ব্যবহার করি এটা হচ্ছে কি কোএক্সিয়াল কেবল। সিসিটিভি ক্যামেরাতে ব্যবহৃত হয়, বৈজ্ঞানিক গবেষণাগারেও ব্যবহৃত হয়। এখান থেকে কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ উভয় কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল হচ্ছে সিলিকা, কাঁচ বা প্লাস্টিকের পাতলা স্বচ্ছ তন্তু দিয়ে তৈরি এক ধরনের তার, যার মধ্য দিয়ে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে, এইটুকু মনে রাখবে এমসিকিউ প্লাস সিকিউ তেও এইটুকু দেওয়া থাকে যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তথ্য আদান প্রদান হয়। দ্রুত ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এই কেবল ব্যবহৃত হয়, অর্থাৎ এই কেবলের ব্যান্ডউইথ সবচেয়ে বেশি, খুব দ্রুত ডেটা আদান প্রদানের জন্য এটা ব্যবহার করা হয়। আর এটা সাধারণত সমুদ্রের তলদেশে স্থাপন করা হয়। এর ভিতর দিয়ে 1300 ন্যানোমিটার থেকে 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি প্রেরিত হয়। আর এই কেবলকে সাবমেরিন কেবলও বলা হয়। তাহলে ফাইবার অপটিক কেবল গঠন। আচ্ছা, পরীক্ষায় যদি আসে যে সাবমেরিন কেবল কি ব্যাখ্যা করো, তাহলে সাবমেরিন কেবল, ফাইবার অপটিক কেবলকে সাবমেরিন কেবল বলা হয়। এর কারণ হচ্ছে আমরা জানি সাবমেরিন সমুদ্রের তলদেশ দিয়ে যাতায়াত করে, এই ফাইবার অপটিক কেবলও যেহেতু সমুদ্রের তলদেশে স্থাপন করা হয় এজন্য এই ফাইবার অপটিক কেবলকে সাবমেরিন কেবলও বলা হয়। এই ফাইবার অপটিক কেবলের 3টা অংশ থাকে। একটা হচ্ছে কোর। কোর হচ্ছে একবারে ভিতরে, যেটা স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি। এই কোরের ব্যাস সাধারণত 8 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। তারপরে হচ্ছে ক্লাডিং। ক্লাডিং হচ্ছে কোরের বাহিরে থাকে, যে প্রতিফলন ঘটাইতে সাহায্য করে।
কোরকে ঘিরে থাকা বাহিরের স্তরটি হচ্ছে ক্লাডিং। এটি কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। কোরের ব্যাস হচ্ছে 125 মাইক্রোমিটার। তারপরে আসো জ্যাকেট। জ্যাকেট হচ্ছে একেবারে বাহিরে যে আবরণ থাকে প্লাস্টিক দিয়ে মোড়ানো আবরণটিকে বলা হয় জ্যাকেট। এটি ফাইবার অপটিক কেবল তারকে ঘর্ষণ, মরিচা ও বাহিরের আঘাত থেকে রক্ষা করে। এটা খুবই শক্তিশালী হয়। সাগরের ভিতরে বিভিন্ন বড় বড় ঢেউ বা প্রাকৃতিক দুর্যোগেও সহজে এই তারকে নষ্ট হইতে দেয় না। তো এই ফাইবার অপটিক কেবলের ভিতর দিয়ে কিন্তু কোনো ইলেকট্রনিক তথ্য আদান প্রদান হয় না বা ইলেকট্রনিক সিগন্যাল আদান প্রদান হয় না। এখান দিয়ে পূর্ণ আলোক রশ্মি আদান প্রদান হয়। তো অধিক দূরত্বে ডেটার উচ্চ গতিতে ডেটা ট্রান্সমিট করা যায়, উচ্চ ব্যান্ডউইথ সুবিধা পাওয়া যায়, অর্থাৎ অনেক ডেটা একসাথে পাঠানো যায়। ট্রান্সমিশন লস সবচেয়ে কম, যেহেতু এখানে তড়িৎ যায় না, তড়িৎ সিগন্যাল যায় না, এজন্য এখানে ট্রান্সমিশন লস খুব কম হয়। বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব ধারা হতে মুক্ত, অর্থাৎ ইএমআই ধারা প্রভাবিত হয় না। পরিবেশের তাপ দ্বারা সহজে প্রভাবিত হয় না। ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা সবচেয়ে বেশি, কারণ এখানে চাইলেই কিন্তু কেবল জোড়া দেওয়া যায় না। এক দেশ থেকে অন্য দেশে ডেটা ট্রান্সফার করা হয়, অর্থাৎ এই ফাইবার অপটিক কেবলের সাহায্যে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে অন্য দেশে তথ্য আদান প্রদান করা হয়। ফাইবার অপটিক কেবলের কিছু অসুবিধা আছে। ফাইবার অপটিক কেবলকে ইউ আকারে বাঁকানো যায়। ফাইবার অপটিক কেবল ইনস্টলেশন করা অন্যান্য কেবলের চেয়ে তুলনামূলক কঠিন, অন্যান্য কেবলের চেয়ে বেশি ব্যয়বহুল। ফাইবার অপটিক এই অপটিক্যাল ফাইবার স্থাপন এবং রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন জনবলের প্রয়োজন হয়। তোমরা দেখবা অনেক সময় রাস্তায় ওয়াইফাই লোকেরা একটা মেশিন দিয়ে দেখবা যে তারে জয়েন্ট দিতেছে। তো এই ফাইবার অপটিক হচ্ছে কি, ভিতরে যে চিকন চিকন তারগুলা থাকে এগুলাকে মেশিনের সাহায্যে জয়েন্ট দেওয়া হয়। এগুলাকে তারের মতো মোড়াইয়া দিলে কিন্তু হয় না, মেশিনের সাহায্যে জয়েন্ট দিয়ে দেখতে হয় যে ওর ভিতর দিয়ে সিগন্যাল যাতায়াত করতে পারতেছে কিনা। রাস্তায় যদি কখনো দেখো যে ফাইবার অপটিক কেবল জয়েন্ট দিতেছে বা লোকেরা কাজ করতেছে, সেখানে একটু দাঁড়ায় দেখবা, তাহলে বুঝতে পারবা বিষয়টা। এই ফাইবার অপটিক কেবলের ব্যবহার আছে যেমন টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সমুদ্রের তলদেশ দিয়ে পৃথিবীর সকল দেশের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করি, ওয়াইফাই ব্যবহার করি, এই সব ইন্টারনেট ওয়াইফাই এর কেবল বিষয়গুলো কিন্তু এই ফাইবার অপটিক কেবলের ভিতর দিয়ে আসে। বিভিন্ন ধরনের শক্তিশালী ও অত্যাধুনিক সেন্সর তৈরিতে ব্যবহৃত হয়। বৈজ্ঞানিক গবেষণাগারে ব্যবহৃত হয়। নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা যে ব্যান্ডউইথ ব্যবহার করি এখানে। তো এবার আসি আমরা তার মাধ্যম বা যেখানে সরাসরি কানেকশন থাকে, যে মাধ্যম ধারা কোন প্রকার তারবিহীন মাধ্যম। এই যে তারবিহীন মাধ্যম এটা আমরা আগে একবার দেখে আসছি, এখানে নতুন ভাবে দেখার কিছু নাই। এই তারবিহীনের মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা, এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বেতার তরঙ্গ, আমরা আগেটা দেখছিলাম তার মাধ্যম, এখন দেখবো তারবিহীন মাধ্যম। যে মাধ্যম দ্বারা কোন প্রকার তার বা কন্ডাক্টরের বাহ্যিক সংযোগ ছাড়াই তড়িৎ চুম্বকীয় সংকেতের সাহায্যে তথ্য আদান প্রদান করা হয়, তাকে বলা হয় তারবিহীন মাধ্যম। এই তারবিহীন মাধ্যমকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ, 2 হচ্ছে মাইক্রোওয়েভ, আর 3 হচ্ছে ইনফ্রারেড বা লোহিত আলোক রশ্মি। আমরা প্রথমে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ নিয়ে আলোচনা করব। এই রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে সাধারণত 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে বলা হয় রেডিও ওয়েভ। এমসিকিউর পথে আসে যে রেডিও ওয়েভ কি, তাহলে রেডিও ওয়েভের সংখ্যা হচ্ছে কি 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে বলা হয় রেডিও ওয়েভ। এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত এবং এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য। একে রেডিও ওয়েভ ভিত্তিক কমিউনিকেশনও বলা হয়। এখন হচ্ছে রেডিও ওয়েভের সুবিধা অসুবিধা আমরা পড়ব। রেডিও ওয়েভ বিল্ডিং, পাহাড় পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, রেডিও ওয়েভ পাহাড় পর্বত বিদ্যুৎ বিল্ডিং যা আসুক ভিতরে যে কোনো বাধা অতিক্রম করতে পারে। রেডিও তরঙ্গ আয়নোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত থাকে। আয়নোস্ফিয়ার হচ্ছে কি উপরে যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের যে স্তর আছে আয়নোস্ফিয়ার, এই আয়নোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত থাকে। সাধারণত এই যে তোমাদের বিমান, হেলিকপ্টার, রকেট যে উড্ডয়ন করা হয় ওদের সাহায্যে, এই রেডিও ওয়েভের সাহায্যে কিন্তু ওদের সাথে যোগাযোগ করা হয়, কারণ হচ্ছে এই রেডিও ওয়েভ যে কোনো বাধা অতিক্রম করে যে কোনো জায়গায় যাইতে পারে। পরিবেশের তাপ দ্বারা ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। মিডিয়া হিসেবে কোনো তার বা কেবলের প্রয়োজন হয় না। আমরা যখন রেডিও ইউজ করি দেখবা যে রেডিওর জন্য কোনো কেবলের সাথে সংযোগ দিতে হয় না। এর কিছু অসুবিধা আছে, যেমন এটি তার বা কেবল মাধ্যমের চেয়েও বেশি ব্যয়বহুল, কারণ এখানে গ্রাউন্ড স্টেশন থাকে, প্রেরক স্টেশন, প্রাপক স্টেশন থাকে।
রেডিও ওয়েভ মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর, এটা সবাই ইতিমধ্যে অনেকবার শুনেছো যে রেডিও ওয়েভ মানুষের মস্তিষ্কের ক্ষতি করে। রেডিও তরঙ্গ ফ্রিকোয়েন্সি কম হয়, এটি একসাথে বেশি ডেটা আদান প্রদান করতে পারে না, অর্থাৎ এই রেডিও ওয়েভের সাহায্যে একই সাথে অনেক বেশি পরিমাণ ডেটা আদান প্রদান করা যায় না। রেডিও ওয়েভের জন্য আলাদা ট্রান্সমিটার, রিসিভার, এন্টেনা এবং উপযুক্ত টার্মিনাল যন্ত্রপাতি থাকতে হয়। এর কিছু ব্যবহার আছে, যেমন এটি রেডিও বা বেতার যন্ত্রের ব্যবহার করা হয়, মোবাইল যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত হয়, দূরবর্তী স্থানে শব্দ বা স্পন্দিত ছবি প্রেরণের জন্য ব্যবহৃত হয়, টেলিভিশন ব্রডকাস্টিং এ ব্যবহৃত হয় এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ব্যবহৃত হয়। তারপরে আসো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হচ্ছে 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে মাইক্রোওয়েভ বলা হয়। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে। মাইক্রোওয়েভ সাধারণত 2 গিগাহার্জ বা তার অধিক ফ্রিকোয়েন্সিতে ডেটা ট্রান্সফার করতে পারে। তো এই সিস্টেমে দুইটা ট্রান্সসিভার থাকে, একটাকে বলা হয় একটি সিগন্যাল প্রেরণ করে, অন্যটি সিগন্যাল গ্রহণ করে। অর্থাৎ এই মাইক্রোওয়েভ যেখানে স্থাপন করা হয় সেখানে দুই পাশে দুইটা ট্রান্সসিভার থাকে, একটা ডেটা পাঠায় আর একটা ডেটা গ্রহণ করে। মাইক্রোওয়েভ কোনো বাধা অতিক্রম করতে পারে না। এই যে আমরা রেডিও ওয়েভে দেখছিলাম যে কোনো বাধা অতিক্রম করতে পারে, কিন্তু মাইক্রোওয়েভ কোনো বাধা অতিক্রম করতে পারে না। তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ যোগাযোগ দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তাহলে এখানে দেখো, যেহেতু রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ কোনো বাধা অতিক্রম করতে পারে না, এজন্য এই মাইক্রোওয়েভের ডিভাইস গুলো, এই যে দুইটা ট্রান্সসিভার, একটা হচ্ছে রিসিভার আর একটা হচ্ছে একটা প্রেরণ করে আরেকটা গ্রহণ করে, এই দুইটা সরাসরি সংযোগ যেন সরাসরি দেখা যায় ওই রকমের থাকতে হয়, মাঝখানে কোনো বাধা থাকতে পারে না। এজন্য এদেরকে বেশি দূরে স্থাপন করা যায় না, কাছাকাছি স্থাপন করা হয়। তো দেখো, টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে যেগুলা ভূপৃষ্ঠ থেকে রিসিভার বসানো হয়, ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টি রেখায় যোগাযোগ করে, কোনো বাধা না থাকলে 1 থেকে 50 মাইল পর্যন্ত ডেটা চলাচল করতে পারে। এটি স্বল্প দূরত্বে ডেটা প্রেরণে ব্যবহার করা হয়। এটা হচ্ছে তোমরা দেখবে যে টাওয়ার বসানো হয়, তো টাওয়ারের সাহায্যে মূলত টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভের ট্রান্সমিশন পদ্ধতি করা হয়। আরেকটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট তোমরা সবাই দেখতে পারো, জানো স্যাটেলাইট সম্পর্কে, যে আকাশে স্যাটেলাইট উঠানো হয় আর নিচে কি থাকে তোমাদের ডিস লাইন থাকে, আমরা ডিস এন্টেনা বলি, ডিস এন্টেনার সাহায্যে তথ্যটা গ্রহণ করা হয়। এর সাহায্যে 50,000 কিলোমিটার দূরেও তথ্য আদান প্রদান করা যায়। তাই মাইক্রোওয়েভের সুবিধা অসুবিধা গুলো দেখি। মাইক্রোওয়েভের সুবিধা হচ্ছে ব্যান্ডউইথ অনেক বেশি হওয়ায় একত্রে বিপুল পরিমাণ ডেটা ট্রান্সমিট করা যায়, পাহাড় বা দূরবর্তী অঞ্চলের যোগাযোগের জন্য সুবিধাজনক, মিডিয়া হিসেবে কোনো তার বা কেবলের প্রয়োজন হয় না। মাইক্রোওয়েভের কিছু অসুবিধা আছে, যেমন মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না, প্রেরক ও প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিট করতে পারে না, ভ্রমণরত অবস্থায় বা খারাপ আবহাওয়ায় ডেটা প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে। অর্থাৎ তুমি যদি গাড়ি দিয়ে যাতায়াত করতে থাকো, ওই গাড়ির ভিতরে তথ্য আদান প্রদানে বাধাপ্রাপ্ত হতে পারে। তারপরে হচ্ছে মাইক্রোওয়েভের ব্যবহার। টেলিভিশন সম্প্রচার কাজে এটা ব্যবহার করা হয়, পৃথিবীর জলবায়ু ও আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হয়, ইন্টারনেট সংযোগে ব্যবহৃত হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে এবং প্রতিরক্ষা কাজেও এটি ব্যবহৃত হয়। তারপরে আসো ইনফ্রারেড। ইনফ্রারেড হচ্ছে 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে ইনফ্রারেড বলা হয়। এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 750 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ মানুষের দৃষ্টিসীমার বাহিরে, এটা মানুষ দেখতে পারে না। ইনফ্রারেডের সুবিধা হচ্ছে অল্প দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে এই মাধ্যম ব্যবহার কাজ করে, উচ্চ নিরাপত্তায় ডেটা পাঠানো হয়, সব ডিভাইসের মধ্যে ইন্টারগ্রেট অবস্থায় কাজ করতে পারে, অর্থাৎ একই সাথে অনেকগুলো ডিভাইসের সাথে যুক্ত থাকতে পারে। ইনফ্রারেডের অসুবিধা আছে, যেমন অধিক দূরত্বে ডেটা পাঠানো যায় না, ধুলাবালি, কুয়াশা বা শীতকালীন সময়ে ডেটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটে, এটি ঘরের দেয়াল বা অন্য কোনো বাধা অতিক্রম করতে পারে না, শক্তিশালী আলোক সিগন্যালের স্পর্শে আসলে এর শক্তি লোপ পায়। এখন আসি এটা কোথায় ব্যবহার করা হয়, এটা সবার ব্যবহার জানো, এটার ব্যবহার রেডিও, টিভি, এসি ইত্যাদি যে রিমোট থাকে, ওই রিমোট হচ্ছে ইনফ্রারেডের সাহায্যে কাজ করে। তারপরে রিমোট সিস্টেম গাড়ি আছে, ওই রিমোট সিস্টেম গাড়িতেও এটা ব্যবহার করা হয় এবং গাড়ি লকিং বা কার লকিং সিস্টেম এটি ব্যবহার করা হয়। তো এখন আসো এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ভিতরে
আমাদের কি আরো কিছু বিষয় আছে, যেমন এর কিছু সুবিধা অসুবিধা, যেমন ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে সহজে ডেটা প্রেরণের সীমাবদ্ধতা দূর করা যায়, অর্থাৎ অনেক দেশে পাঠানো যায়। যেমন এক দেশ থেকে অন্য দেশে যদি তুমি তথ্য পাঠাতে চাও, সেখানে কেবল সিস্টেম দিতে হবে, কতগুলো কেবলের প্রয়োজন, যেটা তুমি ওয়্যারলেস মাধ্যমে খুব সহজে পাঠাইতে পারো। বহনযোগ্য ও স্থানান্তরযোগ্য ডিভাইসের মধ্যে সহজে স্থাপন করা যায়, যোগাযোগ করা যায়। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে নয়েজের প্রভাব খুব কম এবং নেটওয়ার্ক স্থাপন তার কেবলের তুলনায় একটু সহজ। এদের সুবিধা অসুবিধাও আছে। ঘন ধুলা কুয়াশাতে বা বৈরী আবহাওয়ায় বিঘ্নতা ঘটে, ডেটার নিরাপত্তা কম থাকে, ডেটা ট্রান্সমিশনে গতি কম হয়, অনাকাঙ্ক্ষিত ব্যক্তি দ্বারা ব্যবহৃত হইতে পারে বা হ্যাকিং এর সম্ভাবনা থাকে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ব্যবহার হচ্ছে এই যে রেডিও টিভি সম্প্রসারণে ব্যবহার করা হয়, যুদ্ধ চলাকালীন সেখানে যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। তারপরে আসো হটস্পট। হটস্পট হচ্ছে যদি কোনো নির্দিষ্ট এলাকাকে কোনো কমিউনিকেশনের আওতায় আনতে হয়, তখন তাকে বলা হয় হটস্পট। যেমন মনে করো আমি 1 কিলোমিটার, চারদিকে 1 কিলোমিটার, এইদিকে 1 কিলোমিটার, এইদিকেও 1 কিলোমিটার, তাহলে এই 1 কিলোমিটার জায়গাকে আমি একটা নেটওয়ার্কের অধীনে আনতে চাই, তাহলে এই সম্পূর্ণ এলাকাটাকে বলা হবে কি হটস্পট। এই হটস্পটের জন্য 3টা পদ্ধতি আছে, একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই, আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স। ব্লুটুথ হচ্ছে কি খুবই স্বল্প দূরত্বে যদি আদান প্রদান করা হয় সেটা হচ্ছে ব্লুটুথ। এই ব্লুটুথে সাধারণত 8টা ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করা যায় একসাথে। এই 8টা ডিভাইসকে একটি পিকোনেটে, দেখো যেখানে ব্লুটুথ এরিয়া তৈরি হয়, মনে করো এই 1 কিলোমিটারে না, ব্লুটুথ মনে করো 50 মিটার এলাকায় আমরা একটা ব্লুটুথ কানেকশনের ব্যবস্থা করব, সেখানে ব্লুটুথ ব্যবহার করে সবাই ডেটা স্থানান্তর করবে। তো সেখানে সাধারণত 8টা ডিভাইস একসাথে যুক্ত করা যায়। এই 8টা ডিভাইসকে একত্রে বলা হয় পিকোনেট, বা ব্লুটুথের সাহায্যে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে বলা হয় পিকোনেট। একটা পিকোনেটে সাধারণত 8টা ডিভাইস থাকে, পাশাপাশি অবস্থিত কয়েকটি পিকোনেটের সমষ্টিকে বলা হয় স্ক্যাটারনেট। এটা থেকে এমসিকিউ আসে যে ব্লুটুথের নেটওয়ার্ককে বা প্রযুক্তিকে কি বলা হয়, এটাকে বলা হয় পিকোনেট। আর একটা পিকোনেটের সাধারণত ডিভাইস থাকে হচ্ছে 8টা, পাশাপাশি অবস্থিত কয়েকটি পিকোনেটের সমষ্টিকে বলা হয় স্ক্যাটারনেট। তো এই ব্লুটুথের বৈশিষ্ট্য আছে, যেমন ব্লুটুথের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে IEEE 802.15। এটা এমসিকিউ এবং সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বছরও বরিশাল বোর্ডে একটা সিকিউ আসছিল, যে এটা দেওয়া আছে যে এই সিস্টেম সম্পর্কে আলোচনা করো, তাহলে এই সিস্টেমটা হচ্ছে কি ব্লুটুথ, এমসিকিউতেও আসে। কাছাকাছি দুইটি ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরের জন্য ব্লুটুথ ব্যবহার করা হয়। এর ট্রান্সমিশন স্পিড হচ্ছে সাধারণত 1 Mbps। ব্লুটুথ ইন্টারনেটের গতি কম, ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স, যেহেতু সবসময় একদিকে যায় এজন্য এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ব্লুটুথ সাধারণত 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে তথ্য আদান প্রদান করে থাকে। এর কভারেজ এরিয়া হচ্ছে 1 থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। দেয়াল বা অন্য কোনো বাধা ট্রান্সমিশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। ব্লুটুথের মাধ্যমে ডেটা ট্রান্সফারের সিকিউরিটিও কম থাকে। ব্যবহার হচ্ছে দেখো, ফোন থেকে যে কোনো কম্পিউটারে ফাইল স্থানান্তরের কাজে ব্যবহৃত হয়, কম্পিউটার থেকে অন্য ডিভাইসে সংযোগ করা হয়। তারপরে দেখো এই যে তোমার ওইটাকে কি বলা হয়, মাউস কিবোর্ড, এগুলাকে যদি কম্পিউটার সাহায্যে ব্লুটুথের মাধ্যমেও অ্যাড করা যায়। তারপরে আসো ওয়াইফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যা তারবিহীন উচ্চ গতির নেটওয়ার্ক ও নেটওয়ার্ক সংযোগ সমূহের সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে। তো এই হটস্পটের ভিতরে ওয়াইফাইটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে IEEE 802.11। তাহলে ব্লুটুথ হচ্ছে 802.15, এটা হচ্ছে 802.11। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, অর্থাৎ ডেটা উভয় দিকে যায় কিন্তু ভিন্ন সময়ে। এর ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps থেকে 50 Mbps। কভারেজ এরিয়া হচ্ছে 50 থেকে 200 মিটার। কোনো ধরনের কেবলের প্রয়োজন হয় না। তো এগুলো আশা করি সবাই বুঝতে পারছো। ব্যবহারকারী সহজে নেটওয়ার্কে যুক্ত হইতে পারে, ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে এখানে 5 গিগাহার্জ। দেয়াল বা অন্য কোনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। ওয়াইফাই কার্ড ব্যবহার করা যায়। ওয়াইফাই নেটওয়ার্কের জন্য সরকারের অনুমোদনের প্রয়োজন হয় না। দেখো আমরা যারা ওয়াইফাই ইউজ করি, আমরা কি সরকারের অনুমতি নেই না। তারপরে নেটওয়ার্কের ঝুঁকি বা নিরাপত্তা থাকে, যেটা স্থানান্তর একটু উচ্চ গতি সম্পন্ন। ধীরগতি সম্পন্ন, এটা হচ্ছে ওয়াইম্যাক্স অপেক্ষা ধীরগতি সম্পন্ন, কিন্তু ব্লুটুথ অপেক্ষা উচ্চ গতি সম্পন্ন। এর ব্যবহার আছে সীমিত এরিয়ার মধ্যে। ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার প্রয়োজন হয়, যেমন কোনো অফিসে, কোনো আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের জন্য ব্যবহার করা হয়, বা বিভিন্ন এইসব প্রতিষ্ঠানে, বিমানবন্দর টন্দর এইসব জায়গায় ব্যবহার করা হয়।
তারপরে আসো ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স হচ্ছে যদি কোনো একটা এরিয়ায় বা কোনো একটা এলাকা বলতে কোনো একটা শহরে যদি ইন্টারনেট ব্যবস্থা করা হয়, তো ওয়াইম্যাক্স একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া অর্থাৎ একটা শহরের ভিতরে প্রশাসনিক যোগাযোগের জন্য সাধারণত এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো এখানে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বেজ স্টেশন আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স রিসিভার। বেজ স্টেশন থেকে তথ্য পাঠায় আর রিসিভার থেকে তথ্য গ্রহণ করে। তো ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্য, ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে IEEE 802.16। ওয়াইফাই এর ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 4 ডুপ্লেক্স, অর্থাৎ ওয়াইফাই না, এটা হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স হবে এর ডেটা ট্রান্সমিশন হচ্ছে 4 ডুপ্লেক্স, অর্থাৎ একই সাথে উভয় দিকে ডেটা আদান প্রদান হইতে পারে। এর ব্যান্ডউইথ হচ্ছে 300 MBPS থেকে 775 MBPS। কভারেজ এরিয়া হচ্ছে 10 থেকে 50 কিলোমিটার। নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি কম থাকে। স্থাপন ও রক্ষণাবেক্ষণের খরচ বেশি। ইন্টারফারেন্স বা সিগন্যাল নয়েজ কম থাকে, অর্থাৎ বাইরের সিগন্যাল দ্বারা বেশি প্রভাবিত হয় না। শতাধিক ব্যবহারকারী একসাথে ব্যবহার করতে পারে। সরকার অনুমোদন নিয়ে অথবা অনুমোদন ছাড়াও ব্যবহার করা যায়। দূরত্ব বেশি হলে একাধিক বেজ স্টেশনের প্রয়োজন হয়। খারাপ আবহাওয়াতেও সিগন্যালের সমস্যা দেখা দেয়। সহজে ব্যবহারকারী যুক্ত হয়। নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়। ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 থেকে 66 গিগাহার্টজ। দেয়াল বা অন্য কোনো বাধাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। ওয়াইম্যাক্স এর ব্যবহার, এই প্রযুক্তিতে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। তারবিহীন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। ল্যান্ড ফোন, কেবল, স্যাটেলাইট, টিভি, বাইপাস লাইন ইত্যাদিতে ব্যবহৃত হয়। বিস্তৃত এলাকা জুড়ে যে সকল নেটওয়ার্ক তৈরির প্রয়োজন হয় সেখানে ওয়াইম্যাক্স প্রযুক্তি অধিক উপযোগী। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা পূর্বের ভিডিওটি দেখো নাই বা দেখতে পারো নাই তারা প্লেলিস্ট থেকে দেখে নিবা আর অপেক্ষা করবা পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।